ঢাকা বরগুনা মহাসড়কে ৬ গাড়িতে ডাকাতির অভিযোগ, সাভারে চলন্ত বাসে যাত্রীদের মালামাল লোড। বেতন বোনাসের দাবিতে গাজীপুর ও সাভারে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধে দুর্ভোগ। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শাপলার বিলে আগুন নিয়ন্ত্রণে, ৪ দিনে ২টি স্থানে পুড়েছে প্রায় ৮ একর বনভূমি। নানা কর্মসূচিতে সারা দেশে গণহত্যা দিবস পালিত, স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সমগ্র বাংলাদেশে স্বাগত, জাহিদুল বাশার আছে আপনাদের সাথে। এবার যাব পুরো খবরে। বরগুনায় রাস্তায় গাছ ফেলে 2টি যাত্রীবাহী বাস সহ 6টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রাত 2:30টার দিকে ঢাকা বরগুনা আঞ্চলিক মহাসড়কের গলাচিপা এলাকায় ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। এদিকে সাভারে চলন্ত বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। ঢাকা থেকে ছেড়ে আসা ইমরান পরিবহনের বাসটি বরগুনা যাচ্ছিল। সোমবার রাতে বরগুনার গলাচিপা এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে। সড়কে গাছ ফেলে গাড়ি গতিরোধ করে 15 থেকে 20 জনের একটি দল পরে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। 4 জন লোক উঠে গেছে, আর আমার ওই পাশে বগি ধরা, উনি তো ওই জায়গায় ধরাই ছিল, কিন্তু এখান থেকে যে কয়জন উঠছে তারাও আবার আমার একজন এই ধরা ছিল বগি। আমি আর একবার কোনো কথা বলতে পারি। এ সময় আটকে পড়া আরও একটি যাত্রীবাহী বাস, 2টি কাভার্ড ভ্যান ও 2টি ট্রাকে ডাকাতি করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় ডাকাত দল। ওই 4 জনদের দেখে আমি গাড়ি ব্যাকে দিয়েছিলাম, দিলে ওরা আবার আমার দিকে দূর হয়ে আসলো, আমার গিলাসে বাড়ি মারলে আমার হাতে লাগলো, হাত কেটে গেল। ঘটনা ঘটার খুব অল্প সময়ের মধ্যেই পুলিশ সেখানে উপস্থিত হতে পেরেছে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা তারা ঘটাতে পারেনি। তো আগামীকালকে থেকে আমরা এই নিরাপত্তা আরও 3 গুণ বৃদ্ধি করব। এদিকে সোমবার রাতে ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনে ডাকাতি ঘটে। যাত্রীরা জানান, বাসটি রেডিও কলোনি এলাকায় পৌঁছালে যাত্রী বেশে কয়েকজন বাসে ওঠেন। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করেন। লুটের পর সাভারের সিএনভি এলাকায় নেমে পালিয়ে যান তারা। আমার কাঁধে একটা অনেক ঝাঁকুনি লাগে, এখানে একটা আঘাত লাগে। পরে আমি তাকাইছি, এখন এই ছেলেটা একদম চাকু নিয়ে পিছন দিকে গেছে, তখন আমি ঝাঁকুনিটা আমার কাঁধে এখানে আঘাতটা লাগছে। কারণ আমরা তো জানি তারা ছিনতাইকারী। ড্রাইভার প্রথমে সিগন্যাল দিয়েছে, সিগন্যাল দেওয়ার পরে ওরা উঠছে, ওঠার পরেই তারপরে মনে করেন ওর কাছ থেকে শুরু হয়েছে এবং কন্ট্রাক্টর খালি ওই যারা উঠছে খালি পিছনে যা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বাসটি পৌঁছালে ডাকাতের কবলে পড়া বাসটি আটক করে যাত্রী ও শিক্ষার্থীরা। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে বাসের চালক 2 সহযোগীকে পুলিশে দেন তারা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেতন বোনাসের দাবিতে গাজীপুর ও সাভারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে 2টি পোশাক কারখানার শ্রমিকরা। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে অবরোধের জেরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 1 ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ জানায়, সকাল 7:30টার দিকে হ্যাগনিট ওয়্যার কারখানার শ্রমিকরা 3 মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়কে বিক্ষোভ শুরু করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাজীপুরের শিল্প থানা পুলিশ এবং সেনা সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করে। এদিকে সাভারের হেমায়েতপুরে বকেয়া বেতন ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন জিন্স ম্যানুফ্যাকচারিং কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ, মালিকপক্ষ তাদের দাবি বিবেচনা না করে উল্টো 6 শ্রমিককে পুলিশে দিয়েছে। এর মধ্যে আজ সকালে কারখানা বন্ধের নোটিশ দেখে সিঙ্গাইর ও মানিকগঞ্জ রোড অবরোধ করে তারা। পরে প্রশাসনের আশ্বাসে 1 ঘণ্টা পর সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের 23-এর ছিলা এলাকায় শাপলা বিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনও থেমে থেমে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। গত 4 দিনে 2টি স্থানে পড়েছে প্রায় 8 একর বনভূমি। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল করিম জানান, সোমবার সন্ধ্যায় মরা ভোলা নদীতে জোয়ার এলে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট পানি ছেটানোর কাজ শুরু করে। গভীর রাত পর্যন্ত পানি দেওয়া হয়। পর্যাপ্ত পানি পাওয়ায় আজ সকাল থেকে নতুন করে কোথাও আগুন দেখা যায়নি, তবে কোথাও চাপা আগুন থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
যা পর্যবেক্ষণ করা হচ্ছে। শুক্রবার চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় আগুন লাগে, সে আগুন নেভানো হলেও রোববার সকালে 23-এর ছিলার শাপলা বিল এলাকায় নতুন করে দেখা যায় আগুন। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে 25 মার্চ গণহত্যা দিবস। নাটোরে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সকালে সদর উপজেলার ফুলবাগান এলাকায় বধ্যভূমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, পিবিআই বধ্যভূমিতে শ্রদ্ধা জানায়। গোপালগঞ্জ সদরের উপজেলার পরিষদের বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা হয়। এদিকে ব্রাহ্মণবাড়ী ও নড়াইলে গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করতে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার পাশাপাশি মহান স্বাধীনতা দিবস উদযাপনের অপেক্ষায় পুরো দেশ। লাখো মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের বেদি। বরাবরের মতো এবারও পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত বিভাগের কর্মীদের টানা 15 দিনের পরিশ্রমে সৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ। ধোয়া মোছা শেষে সিঁড়িসহ অন্য সব স্থাপনায় পড়েছে রং তুলির আঁচড়। বাহারি ফুলে ঢেকে দেওয়া হয়েছে সৌধের সবুজ চত্বর। সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও সম্পূর্ণ হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। বাড়তি নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আমিনবাজার থেকে গণস্বাস্থ্য পর্যন্ত, আর মূল যে বেদি যেটা জাতীয় স্মৃতিসৌধ, এখানে আমরা 2টা সেক্টর 9 এবং 10, এদিকে আশুলিয়া, এদিকে ধামরাই, পুরোটাই আমরা নিরাপত্তা দিব। এবং এই নিরাপত্তার জন্য আমাদের পুলিশের যারা থাকবে তারা এই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলী ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ মুহূর্তের কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে রাজশাহীর সিল্ক বাজার। নিজস্ব স্বকীয়তা নিয়ে এবারের ঈদেও শৌখিন ক্রেতাদের মন জয় করেছে সিল্কের পোশাক। স্বাদ আর সাধ্য মিলিয়ে পছন্দের পোশাক কিনছেন তারা। এবার সিল্ক বাজারে অন্তত 50 কোটি টাকার কেনাবেচার আশা ব্যবসায়ীদের। ঈদে শৌখিন ক্রেতাদের পছন্দের তালিকায় থাকে সিল্কের পোশাক। তবে অন্য মার্কেটের মতো রাজশাহীতে সিল্কের শোরুমে নেই ভিড় বা ঠেলাঠেলির দৃশ্য। মূলত শৌখিন ক্রেতাদের দৌড়ঝাঁপ বিশেষ এই পোশাকের জন্য। শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, শিশুদের পোশাক, যেটা পছন্দ কিনছেন সামর্থ্য অনুযায়ী। সিল্কের ভেতরে কিছু একটা নিতে পারলে ভালো লাগবে, সেটা যে কোনো উৎসবেই এরকম ভালো লাগে আর কি। আর ঈদের সময় এই চাহিদাটা একটু বেশি থাকে আমাদের। রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক অবশ্যই ভালো, এবং আমরা অবশ্যই অনেক আগে থেকে পছন্দ করি এই জিনিসগুলো, এবং এদের কালেকশনগুলো অনন্য। উৎসবে বাড়তি চাহিদা বিবেচনায় এবার খানিকটা আগে থেকেই প্রস্তুতি চলে কারখানাগুলোতে। ব্যবসায়ীরা বলছেন ক্রেতাদের আকৃষ্ট করতে প্রস্তুতি নিয়েছেন তারা। মসলিন, তারপরে সফট সিল্ক আছে, আর এর পাশাপাশি আমরা নিয়ে আসছি গাদোয়াল, তারপরে সিল্কেরই এইগুলো সবগুলো ফ্যাব্রিক সিল্ক, কিন্তু নাম এক একটা আছে। কাতান আছে, জয়শ্রী সিল্ক আছে, তসর সিল্ক আছে। ব্যাপক পরিসরে পাঞ্জাবি এবং 3 পিস, মেয়েদের 3 পিসের উপরে, মসলিনের উপরে বিভিন্ন কাজের নতুন ভ্যারিয়েশন আনার চেষ্টা করেছি, কালার কম্বিনেশন, প্রাইস রেঞ্জ, ডিজাইনের নতুনত্ব সবকিছু মিলে একটা মোটামুটি বেশ ভালো সাড়া আমরা পেয়েছি। মালিকরা বলছেন সাম্প্রতিক সময়ে বেড়েছে সিল্ক পোশাকের চাহিদা, আসছেন নতুন নতুন ক্রেতা। 4-5 দিন ধরে আমরা দেখছি যে মিশিক এলাকায় বেশ সমাগম, কাস্টমারের সমাগম বেড়েছে। এতে করে আশা করছি যে আমরা গত বছর 50 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, বা 50-এর অধিক। এবারেও আশা করি ওই ধরনেরই একটা বেচা বিক্রি হবে। ঈদ এগিয়ে আসার সাথে ক্রেতা সমাগমও বাড়বে শোরুমগুলোতে। আবার ঈদের পরে ছুটিতেও আরেক দফা ক্রেতা সমাগমের আশা ব্যবসায়ীদের। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।
পার্বত্য জেলা পরিষদের অনুমোদন ছাড়া পাহাড়ি এলাকা ও সাজেকে কোনো পর্যটন কেন্দ্র বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা যাবে না। রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাইল করিম স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, জেলা পরিষদ আইন লঙ্ঘন করে সাজেক সহ জেলার বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে বাণিজ্যিক ভবন ও পর্যটন স্থাপনা নির্মিত হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এখন থেকে পাহাড়ের যে কোনো স্থানে বাণিজ্যিক ভবন তৈরিতে পূর্ব অনুমতি লাগবে। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের মারধর, ক্লাব দখল ও চাঁদাবাজির অভিযোগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ 25 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার মহানগর সদস্য নাইম হাওলাদার বাদী হয়ে মামলাটি করেন। অভিযুক্তরা স্থানীয় পঞ্চবিথি ক্রীড়াচক্র ক্লাব দখল করে সেখানে চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত 18 মার্চ রাতে বাদী ও তার সংগঠনের কয়েকজন সদস্য তাদের কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নিলে সংঘর্ষ হয়। এতে বাদী সহ আহত হয় কয়েকজন। পুলিশ বলছে তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জামালপুরের বকশীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় স্কুল শিক্ষিকা ফৌজিয়া আফরিন নিহত হয়েছেন। সকালে পৌরসভার তিনানীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ বলছে, সকালে বাড়ি থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা করে বকশীগঞ্জে যাচ্ছিলেন ফৌজিয়া। এ সময় তিনানীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের অটোরিকশাটিকে চাপা দেয়। গুরুতর অবস্থায় ফৌজিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পালিয়েছে পিকআপ চালক। ঢাকার দোহারে জমি নিয়ে বিরোধের জেরে 6 জনকে পিটিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। সকালে উপজেলার কুতুবপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, সকালে শামসু শিকদারের বাড়ির সীমানায় ইটের দেয়াল নির্মাণ করতে আসে পাশের বাড়ির আবু তালেব শরীফ ও তার লোকজন। এতে বাধা দেন শামসু শিকদার ও তার পরিবার। এ সময় দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আবু তালেব শরীফ ও তার লোকজন শামসু শিকদারের পরিবারের সদস্যদের লাঠি, রড ও ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নাটোরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে যুবদল ও ছাত্রদলের 4 কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার রাতে সিঙ্গাড়ার উত্তর দমদমা এলাকায় চুরির সময় হাতে নাতে তাদের আটক করা হয়। আটকরা যুবদল ও ছাত্রদল কর্মী বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাদার মাহমুদ। পুলিশ জানায়, উত্তর দমদমা এলাকায় একটি বৈদ্যুতিক সেচ পাম্পের কাছ থেকে ট্রান্সফরমার চুরি করছিল তারা। ঘটনাটি স্থানীয়রা বুঝতে পেরে ধাওয়া দিয়ে 4 জনকে ধরে। পরে তাদের কাছ থেকে ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এই ঘটনায় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মুন্সিগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক নৈশ প্রহরীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। সকালে শহরের কোটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, সোমবার সকালে স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে স্কুলে যায় শিশুটি। এ সময় ফাঁকা শ্রেণীকক্ষে তাকে ধর্ষণ চেষ্টা করে নৈশ প্রহরী আবুল হোসেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন গিয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে নৈশ প্রহরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ সময় বিক্ষুব্ধরা হাসপাতালেও হামলা চালায়। গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে 3টি ঝুট গুদাম। ভোরে উপজেলার চন্দ্রা এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভোরে একটি ঝুট গুদামে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই তা আশপাশে আরও 2টি গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ি থেকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সমগ্র বাংলাদেশ আজ এ পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর এক্সে আরও সংবাদ দেখতে পাবেন।